ব্যাংককে নৈশভোজে দেখা হলো ইউনুস মোদির। ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলার প্রত্যাশা। একটা খোলামেলা আলাপ হবে এবং বরফ করতে আরম্ভ করবে। বিমস্টেকের রিয়াংজেন ফোরামে তারুণ্যের জয়গান। This BIMSTEC journey for me begins with young people. ট্রাম্পের শুল্ক আরোপের নেতিবাচক প্রভাবের শঙ্কায় দেশের পোশাক খাত টিকফার মাধ্যমে আলোচনার পরামর্শ। মার্কিন সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন বিশ্ব নেতারা। এবং ঈদের ছুটিতে সৌদি আরবের দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড়। লোহিত সাগর আল শিফা পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ বাংলাদেশিরা। স্বাগত প্রবাস সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় থাই সরকারের দেয়া অফিসিয়াল নৈশভোজের পাশাপাশি চেয়ারে বসেন দুজন। এর আগে বিমস্টেকের ইয়াংজেন ফোরামে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয়। ব্যাংকক থেকে প্রমা চৌধুরীর রিপোর্ট। ব্যাংককের হোটেল সাংগ্রিলার সেই নৈশভোজে মোদি ইউনূসের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি আন্তরিক বাক্য বিনিময় হয়। শেখ হাসিনা সরকার পতনের পর প্রতিবেশী দেশ দুটির সরকার প্রধানদের এটাই প্রথম সাক্ষাৎ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি টানাপোড়েন চলছে দুই দেশের সম্পর্কে। ফলে বিমস্টেকের এই ডিনারের দৃশ্য বেশ আলোচিত এখন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দুই দেশের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে এই ছবি। সম্মেলনের শেষ দিন শুক্রবার স্থানীয় সময়ে বিকেলে দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেবার সম্ভাবনা রয়েছে দুই নেতার। এদিকে থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংককে পৌঁছেই তিনি হাজির হন বিমস্টেক ইয়াংজেন ফোরামের আলোচনায়। একক বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ডক্টর ইউনূস। So all the imagination that you have with a good economic life, I tried to bring in my ideas how to build this, create those situations in this village. বলেন, প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয়, তাই পদ্ধতি পরিবর্তনের জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান তার। For the time being, I'm saying not only banks should be made in a way that you should be focusing, started doing businesses at the bottom first and then gradually move up. To make it more focused, I started saying not only credit is important, it should be considered as a human right. এই সময় তিনি তরুণদের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, নতুন সভ্যতা গড়তে হলে সামাজিক উদ্যোক্তা হতে হবে। বাংলাদেশকে সরকার বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই প্রত্যাশা এবং স্বপ্নের কথা তিনি জানান ভিন দেশে ইয়াংজেন ফোরামে এসে। তবে নির্বাচনের আগে তার এই স্বপ্ন তিনি কতটুকু পূরণ করতে পারবেন তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। প্রমা চৌধুরী, নিউজ 24, থাইল্যান্ড, ব্যাংকক। বিমস্টেকের 7 সদস্য রাষ্ট্রের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে মন্ত্রী পর্যায়ের 20তম বৈঠকের আগে এই চুক্তিটি সই হয়। এরপর মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অংশ নেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু ও তাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির উপরও জোর দেন তিনি। বাংলাদেশ ভারত শীতল সম্পর্কে উষ্ণতার বার্তা ইউনূস মোদির বৈঠক, যা প্রতিবেশী দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের বরফ গলাতে সহায়ক হবে বলেই মনে করেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অবশ্য বৈশ্বিক ক্ষমতা কাঠামোর চলমান প্রেক্ষাপট প্রতিবেশী দেশ দুটির আলোচনাকে প্রাসঙ্গিক করে তুলেছে বলেও মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জটিলতা না কাটলে সমস্যা দুপক্ষেরই। সজল দাসের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ভারত সম্পর্ক। বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি প্রভাব না পড়লেও ভিসা জটিলতা কিংবা পাল্টাপাল্টি বিরূপ মন্তব্য চলছেই। এমনকি দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নানা ইস্যুতেও নেই তেমন কোনো আলোচনা।
এমন প্রেক্ষাপটে অবশেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেখা হচ্ছে প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো হতে পারে ইউনূস মোদির আলোচনা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, দুই দেশের সরকার প্রধানদের বৈঠক সবসময় ইতিবাচক বার্তা দেয়। যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি বেশ জটিল বলেও মানছেন তিনি। ভারত আগে যেভাবে বাংলাদেশকে দেখেছে অথবা বাংলাদেশ যেভাবে ভারতকে দেখেছে তার একটা পরিবর্তন কিন্তু হচ্ছে। তো কাজে সেই জায়গাতে উভয় পক্ষ তাদের অবস্থান তুলে ধরবে। তবে আরেকটা জায়গা আমার কাছে মনে হচ্ছে যে এখন বিশ্ব পরিস্থিতির কারণেই দুজনের সাথে কথা বলতে বাধ্য হবে বা বলা উচিত বলে মনে করছি। শীর্ষ নেতাদের বৈঠক রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করারও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই বাংলাদেশ যে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় সেটাও তুলে ধরার পরামর্শ এই সাবেক রাষ্ট্রদূতের। ইন্ডিয়া সবচেয়ে ক্লোজেস্ট নেবার। ইন্ডিয়ার সঙ্গে আমরা আমাদের জনগণের সঙ্গে আমরা বাংলাদেশ সবসময় চাবে হাত বাড়ায় দিতে। এখন মোদি এর বৈঠকে একটা খোলামেলা আলাপ হবে এবং বরফ করতে আরম্ভ করবে। সম্পর্ক ভালো হবে, কারণ সম্পর্ক ভালো না হলে আমরাও ক্ষতিগ্রস্ত হব, ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হবে। বৈঠকে সার্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পানির ন্যায্য হিস্যার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরামর্শ তাদের। যেহেতু তারা প্রথম কথা বলছে, আলোচনাটা ইতিবাচক থাকুক, এটা দুই পক্ষ থেকে চাইবে। ডিপ্লোম্যাটিক্যালি আগে বলতে পারেন যদি বলতে চান, কিন্তু আমি যাব উনি ফোকাস করবেন বড় বড় ইস্যুতে। বাংলাদেশ ভারত ইতিবাচক সম্পর্ক বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। তাই সম্পর্কের দূরত্ব কমাতে ইউনূস মোদি বৈঠককে দুই দেশের জন্যই সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা ভারত পাকিস্তানের চেয়ে অনেক বেশি। এর ফলে দেশের তৈরি পোশাক খাত ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। আর বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়িক দ্বৈরথ থামাতে এখনই শুরু করতে হবে বাণিজ্যিক কূটনীতি, যেখানে টিকফা চুক্তি এবং হোয়াইট হাউসের সাথে সরাসরি বৈঠকের বিকল্প নেই। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করবেন এমন আওয়াজ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবশেষে পাল্টা শুল্ক ঘোষণার মধ্য দিয়ে বাস্তবায়িত হলো তার পরিকল্পনা। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী সবচেয়ে বেশি শুল্ক আরোপের মুখে পড়া 5টি দেশের সবগুলোই এশিয়ায়, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক 15% থেকে বাড়িয়ে করা হয়েছে 37%। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বিপাকে পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। এই যে শুল্ক, সেটি কিন্তু সরাসরি হোয়াইট হাউস থেকে ইম্পোজ করা হয়েছে। তার মানে হলো যে হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো। আশপাশ থেকে কিভাবে সহযোগিতার মাধ্যমে অর্থনীতিকে চালু রাখতে পারেন সেদিকে মনোযোগী হতে হবে, এবং সেখানে বলার প্রয়োজন নাই যে বাংলাদেশ ভারতের অন্যতম বড় বাজার। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর যে দেশ যত শুল্ক আরোপ করেছে তার অর্ধেক শুল্ক বসিয়ে নতুন নিয়ম জারি করলেন ট্রাম্প। এমন বাস্তবতায় আমেরিকান পণ্য আমদানির উপর বাংলাদেশকে শুল্ক কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। আমাদের আরএমজি সেক্টরের জন্য বড় ধরনের একটা ক্ষতিকারক সিদ্ধান্ত, কারণ আপনি জানেন 84% এক্সপোর্ট কিন্তু এই সেক্টর থেকে আসে, যেখানে আমরা হঠাৎ করে সিদ্ধান্তটা পাওয়ার পরে আমাদের অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে থেকে যদি এই গোস্টগুলি কেনা না হয়, অন্যান্য দেশের পাশাপাশি চায়না থেকেও তারা ইম্পোর্ট করার চেষ্টা করতে পারে। যে চায়না থেকে ইম্পোর্ট করা মানে চাইনিজ ইকোনমিকে আরো বুস্ট করা। আমেরিকা নিশ্চয়ই চায় না যে চায়না থেকে তাদের এক্সপোর্টটা আরো বেড়ে যাক। এটা থেকে পরিত্রাণের যেটা আমরা মনে করি ইমিডিয়েট যে কাজটা করা দরকার, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা ইম্পোজ করা হয়েছে, এটা ড্রাস্টিক্যালি কমিয়ে 20-25 বা কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারে। তৈরি পোশাক খাতে প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের চেয়ে অনেক বেশি শুল্কের মুখে কম্বোডিয়া, ভিয়েতনাম। তবে তুরস্কের উপর 10, ভারতের উপর 27 এবং পাকিস্তানের উপর 30% শুল্ক আরোপে আগামীতে এই 3 দেশ বাংলাদেশের প্রধান প্রতিযোগী হয়ে উঠতে পারে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়, ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। দেশে দেশে ট্রাম্পের শুল্ক আরোপে তোলপাড় বিশ্ব রাজনীতি, দোলাচলে মার্কিন বন্ধুরাও। এরই মধ্যে শুল্ক আঘাতে ধরাশায়ী এশিয়ার শেয়ার বাজার। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল এবং অযৌক্তিক বলছেন বিশ্ব নেতারা, আর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ। The day that we began to make America wealthy again. সবার আগে আমেরিকা মার্কিনীদের কথা ভেবে বিশ্বের বিভিন্ন দেশের উপর গণহারে সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। জানালেন এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আবার ধনী করে তুলবে। দিনটি যখন মার্কিন মুক্ত দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন ট্রাম্প, অন্যদিকে তোলপাড় বিশ্ব অর্থনীতি, বিশেষ করে এশিয়ার শেয়ার বাজারে ব্যাপক ধস নামে। এশিয়ার যেসব দেশে ট্রাম্প শুল্ক বসিয়েছেন সেখানে সবার উপরে রয়েছে কম্বোডিয়া 49%, লাওস 48%, ভিয়েতনাম 46%, শ্রীলঙ্কা এবং মিয়ানমারে 44%, আর এরপরেই বাংলাদেশে 37%। চীনে আরোপ করা হয়েছে 34% আর পাকিস্তানে 29%। ভারতে আরোপ করা হয়েছে 26% শুল্ক। রয়টার্স বলছে বাংলাদেশ বা ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় কম হওয়ায় ভারতের পোশাক পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছে। এমন অবস্থায় ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। देखिए यूएस का काम है, उनका अमेरिका फर्स्ट है, ट्रम्प साहब का, तो मोदी जी के लिए इंडिया फर्स्ट है। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশ্ব নেতারা, প্রতিবাদ জানিয়েছে চীন, এশিয়ার দেশগুলো। এদিকে ইউরোপের উপর যে শুল্ক বসিয়েছেন ট্রাম্প, তার পরিণাম হবে ভয়াবহ এমন হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ক্ষোভ জানিয়েছে জার্মানিও। Schreitet also ein Weg, an dessen Ende es nur Verlierer geben wird. আমি মনে করি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক শুল্ক সিদ্ধান্ত ভুল। এটি একটি বাণিজ্য ব্যবস্থার উপর আক্রমণ। এই ভুল সিদ্ধান্তের ফলে সমগ্র বিশ্ব অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের কোম্পানি এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। Das hat die Kommissionspräsidentin bereits deutlich gemacht. অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছেন, আর অর্থনীতিবিদরা সতর্ক করছেন এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউ লাভবান হবে না, বরং ইউরোপ এবং মিত্রদের চাপে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে মার্কিন প্রশাসন। মাসুদ রানা, নিউজ 24। ঈদের ছুটিতে সৌদি আরবের দর্শনীয় স্থানগুলোতে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ জেদ্দার লোহিত সাগর পাড়ে ছুটে যাচ্ছেন, কেউ পরিবার নিয়ে মেতে উঠছেন বিভিন্ন পার্কে। তাইফের স্ট্রবেরি পার্ক, আল শিফা পাহাড় সহ নানা স্থানে দর্শনার্থীদের মুগ্ধ করছে অপরূপ সৌন্দর্য। সৌদি সরকারের ভিশন 2030-এর অংশ হিসেবে বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয়েছে। তবে ঈদ ঘিরে সেই আয়োজন বেড়েছে শতগুণে। সৌদি আরবের তাইফ শহরে স্ট্রবেরি পার্কে রাখা হয়েছে নানা আয়োজন। তাইফ শহর থেকে 30 কিলোমিটার দূরে আল শিফা পাহাড়। ঠান্ডা শীতল বাতাসে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে হাজার হাজার দর্শনার্থীদের। বাগান থেকে তুলে স্ট্রবেরি খাওয়ার পাশাপাশি মুগ্ধতা ছড়াচ্ছে নানা রঙের পাখি, আর এসব স্থানে ভিড় জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি পরিবার। এখানে অনেক সুন্দর, আমরা সারাদিন ঘোরাফেরা করলাম, খুব সুন্দর লাগলো। আপনারাও সবাই পরিবার পরিজন নিয়ে এখানে ঘোরাফেরা করার জন্য আসবেন। বিশ্বের অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, কিন্তু এরকম একটা সৌন্দর্য, এত সুন্দর একটা ওয়েদার পার্থক্য, জিদ্দা বা মক্কার মধ্যে একরকম ওয়েদার আর তাইফের মধ্যে অন্যরকম ওয়েদার। বিভিন্ন পাহাড়, মরুভূমির দৃশ্য, রাস্তার দুপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। নান্দনিক দৃশ্য দেখতে ঈদের ছুটিতে তাই তো ছুটে আসছেন নানা বয়সী মানুষ। আসলে ঈদ উপলক্ষে আমরা আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে বাংলাদেশের যে একটা ঈদের আমেজ, ওইটা উপভোগ করার জন্য আমরা স্ট্রবেরি পার্কে আসলাম। বাংলাদেশের লোক আসে,
তো জায়গাটা অনেক সুন্দর। আমি এখানে স্ট্রবেরি খেয়েছি, পাখি ধরেছি, অনেক কিছু করেছি। তাই বেশ অনেক ভালো লাগতেছে। এটা একটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে স্ট্রবেরি ফার্মে এসে অনেক দেখার কিছু আছে। সৌদি নাগরিকদের পাশাপাশি চীন, জাপান, ভারত, পাকিস্তান, মিশর, ইয়েমেন, তুর্কি নাগরিকরাও মুগ্ধ হচ্ছেন আরবের এই নতুন সাজে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের রিয়াদে সরাইল সোসাইটির উদ্যোগে জমকালো ঈদ মেলা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদস্থ সোসাইটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ ইমন ও প্রচার সম্পাদক শরীফ বক্সের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিং সৌদি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মামুনুর রশিদ চৌধুরী, সরাইল সোসাইটির সাধারণ সম্পাদক শেখ রাকিব, শিবলি মোহাম্মদ, দেওয়ান উদ্দিন, সুজন খাদেম, মনিরুল ইসলাম রাজীব, সৈয়দ ইকবাল, মনির হোসেন ও জামাল মিয়া সহ আরও অনেকেই। অনুষ্ঠানে রিয়াদস্থ সরাইল সোসাইটির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আর এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বাউল গান সহ নাটিকা প্রদর্শন করা হয়। রাজনৈতিক দলগুলোর স্প্রেডশিট পূরণের মধ্যে সংস্কার প্রক্রিয়া সীমাবদ্ধ না রেখে তাদের সঙ্গে সংলাপ বাড়ালে প্রকৃত সুফল পাওয়া যাবে, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, রাষ্ট্র সংস্কারের বিকল্প যেমন নেই, তেমনি মাথায় রাখতে হবে নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে। নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকলে রাজনৈতিক সংঘাতের আশঙ্কাও করেছেন কেউ কেউ। 5 আগস্টের পর নতুন চেহারায় দেশের রাজনীতি। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা। তা বাস্তবায়নে বিচার বিভাগ, সংবিধান, পুলিশ সহ রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে গঠন করা হয়েছে একগুচ্ছ কমিশন। সরকার বলছে, সংস্কার প্রক্রিয়া পূর্ণাঙ্গ রূপ পাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। তবে ঐক্যমত্য কমিশন যে প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। প্রক্রিয়াগতভাবে আলোচনাটাকে যেভাবে এগিয়ে নেওয়া উচিত ছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই পুরো সংস্কার প্রক্রিয়াটা, যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের আড়ষ্ঠতা আছে সংস্কারকে মেনে নেওয়ার ক্ষেত্রে, তখন আপনি আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে পারতেন। কিন্তু স্প্রেডশিট বা 166টা নির্ধারণ করে দেওয়া, তারপরে আলোচনার টেবিলে আনা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রক্রিয়াটা আরো উদার হতে পারত। দেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন কিংবা সংস্কার প্রয়োজনীয়, কিন্তু তা নিয়ে কালক্ষেপণের সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। আর ডিলে না করে যেন ওই অবস্থায় না যায় যে রাজনৈতিক দলগুলো মিছিল মিটিংয়ে চলে যাচ্ছে, সে জায়গায় যেন না যায়, সেজন্য সরকারকে আরো সুদৃষ্টি দিতে হবে। 2014 সালে কিংবা 18 সালে 24 সালে নির্বাচন নিয়ে বিতর্ক আছে এবং সেই নির্বাচনে বৈধতার সংকট ছিল। অন্তর্বর্তীকারী সরকার একটা নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষণা করে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন যদি ব্যবস্থা নেয়, তাহলে রাজনৈতিক দলগুলোর ভিতরে রাজনীতিবিদদের মধ্যে যে অসন্তোষ কিংবা দ্বন্দ্ব, সেটা অটোমেটিক্যালি কেটে যাবে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। নির্বাচিত সরকার এগিয়ে নেবে সংস্কার প্রক্রিয়া। যদিও এ নিয়ে মতবিরোধ আছে দলটির এক সময়ের শরিক জামায়াত ইসলামের। তারা বলছে, সংস্কার প্রক্রিয়া শেষ করতে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। তবে রাজনীতির মাঠের নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টির দাবি, আগে আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ করতে হবে, পরে হবে নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর এমন বিপরীতমুখী অবস্থানে আগামীতে উত্তপ্ত হতে পারে রাজপথ। তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে জুলাই অভ্যুত্থানে গুলিতে আহত 6 বছরের শিশু বাসেদ খান মুসাকে। বৃহস্পতিবার রাতে তাকে দেশে আনা হয়। সেখান থেকে সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিএমএইচে। গত 19 জুলাই ঢাকার মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদি মায়া ইসলাম সহ আইসক্রিম কিনতে নেমে গুলিবিদ্ধ হন দুজনেই। পরদিন মারা যান দাদি মায়া ইসলাম। মুসার এক পাশ দিয়ে গুলি ঢুকে বের হয়ে যায় অন্য পাশ দিয়ে। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 26 আগস্ট স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। পরে সরকারি সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় সিঙ্গাপুরে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।
গত 22 অক্টোবর 2024 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স সিঙ্গাপুর এখানে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার এবং নিউরো রিহ্যাব শেষে আজ সে সন্তোষজনকভাবে উন্নতি হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ফিরে এসেছে। বর্তমানে তার অবস্থা আগে থেকে অনেকটা ভালো এবং কিছুদিন এখানে থেকে এই রিহ্যাবিলিটেশনটা শিখে হয়তো বাসায় চলে যেয়ে বাকিটা ম্যানেজ করতে পারবে। হামজার পথ ধরে দেশে আসতে শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলাররা। বয়স ভিত্তিক দলে খেলতে বৃহস্পতিবার ঢাকায় ট্রায়ালে অংশ নেয় আরও 2 প্রবাসী তরুণ। এদের একজন ইংল্যান্ডের চতুর্থ সারির ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়স ভিত্তিক দলে খেলা ইলমান মাতিন, আর অন্যজন ইতালির আব্দুল কাদির। 2 তরুণের স্বপ্ন লাল সবুজের জার্সি গায়ে তোলার। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।